মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলবো। দেখো, আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়, অর্থাৎ বেসিক কনসেপ্টস অফ সোশিওলজি। দেখো, এই অধ্যায়টি শুরু করার আগে যেটা বলা দরকার, তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের মধ্যে যে কয়েকটা অধ্যায় রয়েছে, এই অধ্যায়গুলোর মধ্যে সমাজবিজ্ঞান জানার জন্য আমি যদি বলি যে কোন দুইটা বা তিনটা অধ্যায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তো প্রথম যেটা আসবে সেটা হচ্ছে তৃতীয় নাম্বার অধ্যায়, যেটা আমরা মাত্র শেষ করলাম বা গত ক্লাসে শেষ করলাম, অর্থাৎ সমাজবিজ্ঞানীদের যে অবদান রয়েছে সেটা। এবং দ্বিতীয় নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে এই চতুর্থ অধ্যায়, অর্থাৎ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। আমি বলতে যাচ্ছি সমাজবিজ্ঞান প্রথম পত্রের সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু বা সব থেকে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে এই দুইটা অধ্যায়। আর এই দুইটা অধ্যায় যদি কেউ ভালোভাবে কভার করে, অন্তত পক্ষে তার 75% সমাজবিজ্ঞান প্রথম পত্র জানা হয়ে গেল। অর্থাৎ এই দুইটা অধ্যায় যদি কেউ কভার করতে পারে ভালোভাবে, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়, তাহলে সমাজবিজ্ঞান প্রথম পত্রের 75% অংশ আলটিমেটলি তার কমপ্লিট হয়ে যায়। তো এই জন্য দেখো, এই অধ্যায়টা বা এই অধ্যায়ের আলোচ্য বিষয়বস্তুটা সমাজবিজ্ঞানের সাথে খুবই প্রাসঙ্গিক, খুবই গুরুত্বপূর্ণ এবং সমাজবিজ্ঞান জানার জন্য খুবই আবশ্যক একটা অংশ। তো যাই দেখো, সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়ে যে অংশগুলো রয়েছে, অর্থাৎ সমাজবিজ্ঞানের যে টার্মগুলো রয়েছে, সমাজবিজ্ঞান বলতে আমরা যে বিষয়গুলোকে বুঝি, সমাজবিজ্ঞানে যে সকল বিষয়বস্তুর উপর ভিত্তি করে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠিত বা সমাজবিজ্ঞান যে সকল বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলে, এই সকল বিষয়ই হচ্ছে মূলত এই সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় এই অধ্যায় তথা চতুর্থ অধ্যায়ের আলোচ্য বিষয়। তো চতুর্থ অধ্যায়ের আলোচ্য বিষয়ের মধ্যে দেখো, প্রথম যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে সমাজ বা সোসাইটি, অর্থাৎ সমাজ কি বা সোসাইটি। দেখো, সমাজের ইংরেজি শব্দ হচ্ছে সোসাইটি, ঠিক আছে। তো সমাজ কাকে বলে বা সমাজ বলতে কি বুঝি? দেখো, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জাল, অর্থাৎ ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্কের ভিত্তিতেই গড়ে ওঠে সমাজ। দেখো, এই সংজ্ঞাটা দিয়েছে ম্যাকাইভার। আর এর ম্যাকাইভার তার সোসাইটি বইতে এটা হচ্ছে ম্যাকাইভার এবং পেইজ। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাকাইভার এবং পেইজ। তাদের সোসাইটি বইতে সোসাইটি বা সমাজ কি এই সংজ্ঞাটা দিয়েছে, যে উনি বলছে সমাজের সংজ্ঞা হচ্ছে ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ এন্ড ইজ অলওয়েজ চেঞ্জিং, অর্থাৎ ওয়েব দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা এবং খুবই অর্থপূর্ণ একটা সংজ্ঞা। ম্যাকাইভার এবং পেইজ তাদের সোসাইটি এই বইতে সোসাইটি বা সমাজ কি এই সংজ্ঞাটা দিয়েছে, যে এইভাবে যে ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ, খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সোশ্যাল রিলেশনশিপ এন্ড ইট ইজ অলওয়েজ চেঞ্জিং, অর্থাৎ সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জাল। সামাজিক সম্পর্ক কি? যেমন দেখো, তোমার সাথে তোমার বাবা মায়ের যে সম্পর্ক সেটা হচ্ছে পারিবারিক সম্পর্ক, তোমার সাথে পাড়া প্রতিবেশীর যে সম্পর্ক সেটা হচ্ছে মূলত সামাজিক সম্পর্ক, অর্থাৎ মানুষ হিসেবে মানুষের সাথে এক ধরনের সম্পর্ক বিলং করে, এই সম্পর্কটাই হচ্ছে মূলত সামাজিক সম্পর্ক। তো বলা হচ্ছে এই যে সামাজিক সম্পর্কের জালটাই হচ্ছে মূলত সমাজ।
আর এই সমাজ বা এই সম্পর্ক কি অলওয়েজ চেঞ্জিং, অর্থাৎ সদা পরিবর্তন হচ্ছে এই সম্পর্কের জালটা। দেখো আমি যদি এইভাবে এটাকে ব্যাখ্যা করি যে এইটা হচ্ছে তুমি, এখন তোমার এটা হচ্ছে তোমার বন্ধু, তোমার সাথে তোমার বন্ধুর আলটিমেটলি সম্পর্ক আছে, এটা হচ্ছে তার বন্ধু, এর সাথে এর সম্পর্ক আছে। আবার এইগুলো হচ্ছে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষ। আলটিমেটলি দেখো আমি যেটা বলতে চাচ্ছি, দেখো এই যে এই টোটাল সিস্টেমটাকে বলা হয় মূলত ওয়েব। এটা হচ্ছে ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ। দেখো ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ মানে বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে তুমি, এখন এই তুমির সাথে তোমার বন্ধুর এই সম্পর্কটা আছে, আর এইটা হচ্ছে তার বন্ধু, অর্থাৎ এর বন্ধু হচ্ছে। আলটিমেটলি দেখো এর সাথে কিন্তু তোমার প্রত্যক্ষ সম্পর্ক নেই, কিন্তু এর মাধ্যমে আলটিমেটলি তুমি এর সাথে সম্পর্ক যুক্ত হচ্ছ। আবার দেখো এই ব্যক্তির সাথে প্রত্যক্ষ সম্পর্ক আলটিমেটলি এর, কিন্তু এই ব্যক্তির সাথে পরোক্ষভাবে এই ব্যক্তিরও সম্পর্ক আছে, অর্থাৎ এই ব্যক্তির সাথে পরোক্ষভাবে এই ব্যক্তিরও সম্পর্ক আছে। এই যে পরোক্ষভাবে এই ব্যক্তির সম্পর্ক আছে, অর্থাৎ এই যে সম্পর্কের যে একটা জাল বা ওয়েব, এবং এটাকেই মূলত বলা হচ্ছে সমাজ, যে সম্পর্ক সদা পরিবর্তনশীল। অর্থাৎ এই ব্যক্তির সাথে এই ব্যক্তির এখন যে সম্পর্ক অবস্থান করতেছে, হয়তো ঘটনা বা সময়ের পরিপ্রেক্ষিতে এই ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্কের মধ্যে পরিবর্তন আসবে। আবার এই ব্যক্তির সাথে এই ব্যক্তির যে সম্পর্কটা রয়েছে, সময় বা পরিস্থিতির পরিবর্তনের মাধ্যমে এই ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্কের মধ্যেও পরিবর্তন আসতে পারে। তো এই জন্য বলা হচ্ছে যে এই সম্পর্কটা অলওয়েজ চেঞ্জিং এন্ড দিস ইজ কল্ড সোসাইটি। এটাই হচ্ছে মূলত সমাজ। তো দেখো সমাজ সম্পর্কে আরো অনেক সংজ্ঞাই মূলত এখানে দেওয়া আছে। তো সব থেকে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাটা বা সব থেকে গ্রহণযোগ্য যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে মূলত ম্যাকাইভার এবং পেজের এই সংজ্ঞাটা। আবার ম্যাকাইভার এবং পেজ সমাজ অর্থ উনি বলছেন সমাজ অর্থ সহযোগিতা, উনি বলছেন যে সমাজ শব্দের অর্থ সহযোগিতা, অর্থাৎ সমাজে ব্যক্তি ব্যক্তিকে সহযোগিতা করবে এবং সহযোগিতার ভিত্তিতে মূলত গড়ে উঠবে সমাজ। আবার একই সাথে উনি বলছেন সমাজে দ্বন্দ্ব বিদ্যমান থাকবে, অর্থাৎ সমাজে দ্বন্দ্ব বা সংঘাত বিদ্যমান থাকবে। কারণ প্রত্যেকটা ব্যক্তির সাথে যে প্রত্যেকটা ব্যক্তির সুসম্পর্ক সবসময় থাকবে, বিষয়টা এরকম না হতে পারে। যার কারণে ম্যাকাইভার দেখো ম্যাকাইভার একই সাথে বলছেন যে সমাজ অর্থ সহযোগিতা, আবার একই সাথে বলছেন সমাজ অর্থ দ্বন্দ্ব বা সংঘাত। কারণ ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক যে সবসময় সুসম্পর্ক থাকবে এমন না হতে পারে। সুসম্পর্কও যেমন সমাজের অংশ, আবার দ্বন্দ্ব সংঘাতও সমাজের অংশ। অর্থাৎ সহযোগিতা বা সুসম্পর্কও এক ধরনের সম্পর্ক, আবার দ্বন্দ্ব এক ধরনের সম্পর্ক। কারণ সমাজের উপাদানই হচ্ছে, দেখো সমাজের উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে মানুষ এবং সম্পর্ক। সমাজের উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে মানুষ এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে সম্পর্ক। এই মানুষের সাথে যে সম্পর্ক, এইটাই মূলত হচ্ছে সমাজ। তো এই সম্পর্ক ভালো হতে পারে, আবার সম্পর্ক খারাপও হতে পারে। তো সেই জন্য বলছে যে সমাজ অর্থ ভালো, অর্থাৎ আমি ধরলাম সহযোগিতা, আর খারাপ অর্থাৎ শত্রু বা দ্বন্দ্ব সংঘাত। অর্থাৎ দেখো এই মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকবে, এই সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে সমাজ। এই সম্পর্ক যদি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে সহযোগিতা বিরাজমান থাকে, সম্পর্ক খারাপ হলে সেক্ষেত্রে দ্বন্দ্ব বিরাজমান থাকে। যার কারণে ম্যাকাইভার বলছেন সমাজ সহযোগিতাও থাকবে, সমাজে সংঘাতও থাকবে, অর্থাৎ দুইটাই সমাজের অংশ। এটাই হচ্ছে মূলত ম্যাকাইভারের সমাজ সম্পর্কিত আলোচনার মূল বেসিক মানে মূল টার্ম বা মূল অংশ। দেখো এখানে সমাজের বৈশিষ্ট্য কার্যাবলী দেওয়া আছে, অর্থাৎ সমাজের বৈশিষ্ট্যগুলো কি।
এখানে আমি তোমাদের সংজ্ঞার মধ্যেই অনেকগুলা বৈশিষ্ট্যের কথা বলেছি, যেমন সমাজের একটা বৈশিষ্ট্য সমাজ অর্থাৎ সহযোগিতা, সমাজের একটা বৈশিষ্ট্য সমাজ অর্থাৎ দ্বন্দ্ব বা সংঘাত, সমাজের একটা বৈশিষ্ট্য সমাজ সর্বদা পরিবর্তনশীল, সমাজের একটা বৈশিষ্ট্য হচ্ছে সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জাল। এরপরে এই প্রত্যেকটা সমাজের একটা বৈশিষ্ট্য হচ্ছে সমাজে মানুষ সংঘবদ্ধ বসবাস করে, সমাজের একটা বৈশিষ্ট্য হচ্ছে সমাজের সদস্যরা পরস্পর একজন অন্যজনের উপর নির্ভরশীল, সমাজের একটা বৈশিষ্ট্য হচ্ছে সমাজে মানুষ তার স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ করে। অর্থাৎ এইরকম তুমি তোমার সমাজে বসবাস করতে গিয়ে যে বিষয়গুলা ফিল করো, যে বিষয়গুলা তোমার চোখের সামনে চলে আসে, এই সবগুলাই হচ্ছে মূলত বাস্তব সমাজ ব্যবস্থার এক একটা বৈশিষ্ট্য বা এক একটা ধরন। যেমন আমি যেটা বললাম যে এটা একটা সমাজের বৈশিষ্ট্য, এটা একটা সমাজের বৈশিষ্ট্য। এরপরে সমাজ সর্বদা পরিবর্তনশীল, এটা একটা বৈশিষ্ট্য। সমাজ সামাজিক সম্পর্কের জাল, এটা একটা বৈশিষ্ট্য। সমাজের একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর নির্ভরশীল, এটা একটা বৈশিষ্ট্য। সমাজের সবাই তাদের স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ করে, এটা একটা সমাজের বৈশিষ্ট্য। এরপরে সমাজের সকল ব্যক্তি তাদের চাহিদা পূরণ করার লক্ষ্যে একজন আরেকজনের উপর নির্ভরশীল থাকে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে তোমার সমাজের সব থেকে প্রতিষ্ঠিত ব্যক্তিও তোমার সমাজের সর্বনিম্ন ব্যক্তির উপর পরোক্ষভাবে নির্ভরশীল। একইভাবে কিভাবে নির্ভরশীল দেখো, আলটিমেটলি তুমি পেশার কথা চিন্তা করো, বা আমি অকুপেশন যেটা বলতেছি, যে পেশায় আমি ধরলাম যে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদিও পেশা না, কিন্তু রাষ্ট্রপতি বাংলাদেশের বা একটা দেশের সব থেকে সম্মানিত ব্যক্তি রাষ্ট্রপতি। এখন আলটিমেটলি তোমার কাছে রাষ্ট্রপতি তার পদাবলে যেমন তোমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে, সম্মানের ব্যক্তি হবে, একই সাথে একজন লেবার বা একজন, আমি বললাম যে হচ্ছে একজন লেবার বা শ্রমিক, একজন শ্রমিকও তোমার কাছে ঠিক একই সমান বা একই ভাবে গুরুত্বপূর্ণ বা সম্মানের ব্যক্তি হবে। এই জন্য ব্যক্তি হবে, যেমন লেবারের এই শ্রমিককে দিয়ে যেমন রাষ্ট্রপতির কাজ হয় না, আবার রাষ্ট্রপতিকে দিয়েও ঠিক তেমনি শ্রমিকের কাজ করানো যাবে না। অর্থাৎ আমি যদি বলি রাষ্ট্রপতির কাজের জন্য সে মূল্যায়িত হবে, আবার শ্রমিক তার শ্রমিক শ্রেণীর কাজের জন্য মূল্যায়িত হবে। তুমি রাষ্ট্রপতির কাজ শ্রমিককে দিয়ে করাইতে পারবে না, একই সাথে শ্রমিক দিয়ে রাষ্ট্রপতির কাজ করানো যাবে না। যার কারণে সমাজে রাষ্ট্রপতির যেমন দরকার, সমাজে লেবারেরও তেমন দরকার। অর্থাৎ সমাজ দেখো, এই সমাজের প্রত্যেকটা শ্রেণী থাকবে তার নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করার মাধ্যমে মূলত সমাজে তার অবস্থানকে তুলে ধরে। এই জন্য বলা হচ্ছে যে সমাজে ব্যক্তি তার মৌলিক চাহিদা পূরণ করার লক্ষ্যেই একে অন্যের উপর মূলত নির্ভরশীল থাকে, আর এই নির্ভরশীলতার মাধ্যমেই মূলত সময় অতিবাহিত হয়, মানুষের সমাজ ব্যবস্থা আরো জটিল হয় এবং মানুষের সমাজ ব্যবস্থা বাস্তব রূপ লাভ করে। তো এই হচ্ছে মূলত তোমাদের সমাজ সম্পর্কিত আলোচনার বিষয়বস্তু। এবং দেখা যায় পরবর্তী স্টেপে রয়েছে যে সমাজ বিবর্তনের ধারা এবং বিভিন্ন সমাজের তুলনা। অর্থাৎ সমাজ আজকের দিনে আমরা যে অবস্থাতে দেখি, এই অবস্থায় পূর্বে ছিল কিনা বা পূর্বে কেমন ছিল, পূর্বের পরিস্থিতির সাথে আজকের পরিস্থিতির কি ধরনের পরিবর্তন, কোন প্রেক্ষিতে পরিবর্তনগুলো হয়েছে। দেখো সমাজ বিবর্তন, দুইটা জিনিস, এই সমাজ বিবর্তন নিয়ে কথা বলার আগে একটা জিনিস বলে নেই যে বিবর্তন আর পরিবর্তনের মধ্যে পার্থক্য। একটা হচ্ছে বিবর্তন আর আরেকটা হচ্ছে পরিবর্তন। দেখো বিবর্তন আর পরিবর্তন, পরিবর্তন যেটা সেটা হচ্ছে দ্রুত চেঞ্জ, দ্রুত হয়, আর বিবর্তন যেটা সেটা হচ্ছে ধীর গতি সম্পূর্ণ। অর্থাৎ আমি এর আগে বলেছিলাম এই যে আমার হাতে যে মার্কারটা রয়েছে, এই মার্কারটা যে অবস্থাতে আছে আমি যদি মাথাটা খুলে ফেলি এটার একটা পরিবর্তন ঘটে গেল। অর্থাৎ এই মার্কার আর এই অবস্থাতে থাকলো না, এটা হচ্ছে চেঞ্জ বা পরিবর্তন। বাট এই যে লেখার যে বস্তুটা, এই মার্কার দিয়ে যে আমি লেখার কাজে ব্যবহার করতেছি, দেখো একটা সময় মানুষ লেখার জন্য ব্যবহার করতো কি, পাতা, গাছের চামড়া বা পশু পাখির চামড়া, এর উপর তারা লিখত।
এরপরে হয়তো পাতা, এদের সবুজ পাতা, কলার পাতা বা বড় বড় পাতার উপর তারা লিখতো। এরপরে আসলো দোয়া, এরপরে আসলো এখন কলম। এই যে দেখো, আমি বলতেছি এই যে লেখার কাজের যে উপাদানগুলার যে ধারাবাহিক পরিবর্তন, ক্রমানুগতিতে যে পরিবর্তনটা, এটা হচ্ছে বিবর্তন। অর্থাৎ পরিবর্তন যেটা, সেটাও এক অর্থে পরিবর্তন, বিবর্তন এক অর্থে পরিবর্তন। কিন্তু বিবর্তনের পরিবর্তন হয় অত্যন্ত ধীর গতিতে এবং বেসিক জিনিসগুলোর পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে খুব দ্রুত সময়ের ভিত্তিতে যদি তার অবস্থানের মধ্যে কোনো রদ বদল হয়, সেটা হচ্ছে মূলত পরিবর্তন। তো আমরা বলতেছি সমাজ বিবর্তন। সমাজের এই যে আজকের দিনে মোবাইল প্রযুক্তি বা এই কি বলে ইন্টারনেট আসার ফলে সমাজে পরিবর্তন ঘটেছে। অর্থাৎ সমাজ 20 বছর আগে যে অবস্থাতে ছিল, যেভাবে ছিল, আজকে সেই অবস্থায় সেইভাবে নেই। এই যে 20 বছরের মাঝখানে সমাজের কিছু বেসিক জিনিসগুলোর মধ্যে পরিবর্তন ঘটেছে। কিন্তু বিবর্তন হচ্ছে যে সমাজ সৃষ্টি লগ্ন থেকে আজ অবধি সমাজের মধ্যে যে পরিবর্তন, সেটাকে আমরা বলতেছি বিবর্তন। অর্থাৎ ধীর গতি সম্পূর্ণ দিনে 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 সমাজের মধ্যে অল্প 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 যে পরিবর্তনটা ঘটার মাধ্যমে আজকের অবস্থায় সমাজ চলে এসেছে, সেটাই হচ্ছে মূলত সমাজ বিবর্তন। তো এখন আমরা দেখব সমাজ বিবর্তন নিয়ে যে সমাজ বিজ্ঞানীদের যে মতবাদগুলো রয়েছে। দেখো, সমাজ বিজ্ঞানী ভিকো সমাজ বিবর্তন সম্পর্কে যে মতবাদ দিয়েছেন। আচ্ছা, ভিকো হচ্ছে একজন ইতালিয়ান ফিলোসফার। অর্থাৎ ইটালিয়ান দার্শনিক ভিকো সমাজ বিবর্তনের যে বর্ণনা বা ব্যাখ্যা দিয়েছেন, এর মধ্যে প্রথমটা হচ্ছে উনি বলছেন যে প্রথম যুগের সমাজ ছিল হচ্ছে দেবতাদের যুগ। অর্থাৎ প্রথম যুগের সমাজকে বলা হচ্ছে দেবতাদের যুগ। এরপরে বলা হচ্ছে, দেখো আমি এখানে লিখলাম, প্রথমটা হচ্ছে দেবতাদের যুগ, দেবতাদের যুগ, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যোদ্ধাদের যুগ, যোদ্ধাদের যুগ, এবং তৃতীয় নাম্বার হচ্ছে, দেখো এখানে উনি প্রথমটা বলছেন যে হচ্ছে সাধারণ যুগ, সাধারণ যুগ। দেখো, ভিকো সমাজ বিবর্তন নিয়ে যে মতবাদ বা যে তথ্য প্রদান করেছেন, এর মধ্যে বলা হচ্ছে যে প্রথম যুগটা হচ্ছে দেবতাদের যুগ। দেবতাদের যুগটাকে বলা হচ্ছে যে এরকম যে ঈশ্বর সরাসরি রাজার উপর দায়িত্ব প্রেরণ করত। অর্থাৎ রাজা সরাসরি ঈশ্বর কর্তৃক প্রদত্ত, এবং ঈশ্বর তার কাজ বাস্তবায়িত করার জন্য সরাসরি ঈশ্বরের কাছ থেকে রাজাকে প্রেরণ করেন। এই জন্য বলা হতো তখনকার সময়ে যে রাজার হুকুম পালন করা অর্থই ঈশ্বরের হুকুম পালন করা। অর্থাৎ ঈশ্বর তার কাজকর্ম পরিচালনা করার জন্য ঈশ্বর রূপে রাজাকে প্রেরণ করতেন। এই যে এই চিন্তা ছিল বা এই রকম ধ্যান ধারণা ছিল, যার কারণে এই যুগকে বলা হচ্ছিল দেবতাদের যুগ। পরবর্তীতে বা দেবতাদের যুগের পরের যুগকে বলা হচ্ছে যোদ্ধাদের যুগ। যোদ্ধাদের যুগ বলতে দেখো মূলত বোঝাচ্ছে যে এই রাজা বা তুমি আজ থেকে হয়তো তুমি যদি আমরা যদি আমাদের পুরনো ইতিহাস বা আমাদের পুরনো সংস্কৃতি যদি আমরা দেখি, তো আমরা তখন দেখব যে আলটিমেটলি একটা যুদ্ধ বা একটা সংগ্রাম বা একটা বিপ্লবকে যারা নেতৃত্ব দিচ্ছিল, তারা কিন্তু আলটিমেটলি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিত, এবং সমাজের রাজা যোদ্ধাদেরকে ব্যাপকভাবে মূল্যায়ন করা হতো, এবং তারাই মূলত সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে বিবেচিত হতো। তো সেই যুগ অর্থাৎ দেবতাদের যুগের পরবর্তী হচ্ছে মূলত যোদ্ধাদের যুগ। আর বর্তমান যুগ যেটা, সেটা হচ্ছে সাধারণ যুগ। অর্থাৎ এটা হচ্ছে মধ্যযুগীয় যুগ হচ্ছে যোদ্ধাদের যুগ, এবং আধুনিক যুগ হচ্ছে সাধারণ যুগ। এটা হচ্ছে মূলত ভিকোর সমাজ বিবর্তনের একটা চিত্র। এরপরে দেখো অগাস্পোতের সমাজ বিবর্তনের 3টা চিত্র আছে। এর আগে আমি বলেছিলাম সমাজ বিজ্ঞানে অগাস্পোতের যে সমাজ বিবর্তন সম্পর্কিত চিন্তা। অগাস্পোত
এই অগাস্ট কোচ সম্পর্কিত আলোচনায় কিন্তু আমি এই অগাস্ট কোচের সমাজ বিবর্তনের এই আলোচনাটা করেছিলাম, অর্থাৎ অগাস্ট কোচের যে ত্রয়ী স্তর, অর্থাৎ তিনটা স্তর, ত্রয়ী স্তর, এটাই হচ্ছে অগাস্ট কোচের সমাজ বিবর্তন। এই ত্রয়ী স্তরটা কি? একটা হচ্ছে বিওলজিক্যাল স্টেজ, বিওলজিক্যাল স্টেজ, মেটাফিজিক্যাল, এবং 3 নাম্বার হচ্ছে পজিটিভ স্টেজ। পজিটিভ স্টেজ, বিওলজিক্যাল স্টেজটা হচ্ছে অধিবিদ্যাগত স্তর, মেটাফিজিক্যাল হচ্ছে বিওলজিক্যাল হচ্ছে ধর্মতাত্ত্বিক, মেটাফিজিক্যাল হচ্ছে অধিবিদ্যা, এবং তৃতীয় নাম্বার হচ্ছে পজিটিভ। বিওলজিক্যাল ধর্মতাত্ত্বিক স্তর হচ্ছে এই যুগে ধর্ম হচ্ছে, অর্থাৎ পৃথিবীর শুরুর যুগে ধর্মটা খুব বেশি প্রভাবিত ছিল, ধর্ম বা ধার্মিক ব্যক্তিরাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। এরপরে মেটাফিজিক্যাল হচ্ছে এই যে আমরা ভিকোর যে সমাজ ব্যবস্থা দেখলাম, যোদ্ধাদের যুগ, এই মেটাফিজিক্যাল হচ্ছে যোদ্ধাদের যুগ, এবং বর্তমান পজিটিভ যুগ হচ্ছে সায়েন্টিফিক যুগ, অর্থাৎ আধুনিক বিজ্ঞানসম্মত যুগ হচ্ছে এই পজিটিভ যুগ। যেটা আমরা এখানে ভিকোর যে সাধারণ যুগের কথা বলি সেটা হচ্ছে মূলত পজিটিভ যুগ। এটা হচ্ছে মূলত সমাজবিজ্ঞানের অগাস্ট কোচের সমাজ বিবর্তনের আলোচনা বা সমাজ বিবর্তন সম্পর্কিত তত্ত্ব। আর এই তত্ত্বকে মূলত বলা হয় অগাস্ট কোচের ত্রয়ী স্তর। ত্রয়ী মানে হচ্ছে 3, এবং 3 স্তর বিশিষ্ট সমাজ বিবর্তনের যে ধারা, এটা হচ্ছে অগাস্ট কোচ দিয়েছেন। এবং সমাজ বিজ্ঞানে এই অগাস্ট কোচের ত্রয়ী স্তরটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়বস্তু। এরপরে হারবার্ট স্পেন্সার, দেখো এই প্রত্যেকটা অংশই কিন্তু তোমাদের আলোচনা করা হয়েছিল ক্লাসে। হারবার্ট স্পেন্সার, হারবার্ট স্পেন্সারের সমাজ বিবর্তনের যে ধারা, এর আগে আমি বলেছিলাম যে উনি সমাজ বিবর্তন সম্পর্কে বলেছেন। প্রথমটা হচ্ছে যোদ্ধাদের যুগ, যোদ্ধা, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে শিল্পভিত্তিক সমাজ। অর্থাৎ প্রথমটা হচ্ছে যোদ্ধা যুগ বা যোদ্ধা নির্ভর সমাজ, এবং তৃতীয় হচ্ছে শিল্পভিত্তিক সমাজ। এটা হচ্ছে মূলত হারবার্ট স্পেন্সারের সমাজ বিবর্তনের যে ছক বা চিত্র। অর্থাৎ উনি বলছেন প্রথমটা হচ্ছে যোদ্ধাদের যুগ, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে শিল্প, অর্থাৎ মিলিটারিস্টিক এজ আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এজ। তো অর্থাৎ উনি বলছেন যে এই যুগ থেকে পরবর্তীতে এই শিল্প সমাজ বা বর্তমান সমাজের দিকে, যুদ্ধভিত্তিক সমাজ থেকে পরবর্তীতে এই শিল্পভিত্তিক সমাজে স্থানান্তর হয়, এবং আধুনিক যুগ হচ্ছে শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থা। আবার উনি হারবার্ট স্পেন্সারের কথা একটা আছে, আমরা এর আগে বলেছিলাম যে সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ সমাজ সবসময় সরল অবস্থা থেকে জটিল অবস্থার দিকে যায়। কারণ যোদ্ধাভিত্তিক সমাজকে উনি বলছেন যে এই সমাজটা ছিল হচ্ছে সরল অবস্থা, আর আধুনিক শিল্পভিত্তিক সমাজটা হচ্ছে জটিল অবস্থা, কারণ এখানে ব্যাপক পরিমাণ ডিভিশন অফ লেবার রয়েছে। ডিভিশন অফ লেবার থাকাতে এই যুগটাকে বেশি কমপ্লেক্স বলা হচ্ছে। তো এই জন্য দেখো হারবার্ট স্পেন্সারের মূলত সমাজ বিবর্তনের ধারা হচ্ছে এটা, যেটা আমরা হারবার্ট স্পেন্সার সম্পর্কিত আলোচনাতে করেছিলাম। এরপরে কার্ল মার্ক্সের সমাজ বিবর্তনের ধারা, দেখো কার্ল মার্ক্সের সমাজ বিবর্তনের ধারাও কিন্তু কার্ল মার্ক্সের আলোচনায় করা হয়েছিল। তারপর আমি একটু দেখাই, দেখো কার্ল মার্ক্সের সমাজ বিবর্তনের ধারা উনি প্রথমটা বলেছে, প্রথমটা হচ্ছে প্রিমিটিভ এজ, প্রিমিটিভ, এরপর হচ্ছে স্লেভারি, এরপর হচ্ছে ফিউডাল, এরপর হচ্ছে ক্যাপিটালিজম, এবং পঞ্চম নাম্বার হচ্ছে সোশ্যালিজম। দেখো প্রথমটা হচ্ছে আদিম যুগ, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে দাস নির্ভর যুগ, তৃতীয় নাম্বার হচ্ছে সামন্ত যুগ, চতুর্থ নাম্বার হচ্ছে পুঁজিপতি যুগ, এবং পঞ্চম নাম্বার হচ্ছে সমাজতান্ত্রিক যুগ। আমরা বলেছিলাম যে পৃথিবীর শুরু যুগকে কার্ল মার্ক্স বলেছেন আদিম যুগ, এবং তার পরবর্তী আদিম যুগের পরে হচ্ছে আসে দাস নির্ভর যুগ, দাস নির্ভর সমাজ ব্যবস্থার পরে আসে সামন্তবাদী সমাজ ব্যবস্থা, সামন্তবাদী সমাজ ব্যবস্থার পরে বর্তমানে এটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, যেটা বর্তমান যুগ। এবং বর্তমানে পৃথিবীতে এই যুগটা প্রচলিত বা এই যুগটা এখন রয়েছে, এবং এই যুগের পরে কার্ল মার্ক্স বলেছেন যে আসবে হচ্ছে সামন্তবাদী যুগ, অর্থাৎ এই পুঁজিবাদী যুগ ব্যবস্থার পরে আসবে হচ্ছে সামন্ত যুগ। যদিও এই সামন্ত বা সোশ্যালিজম বা সোশ্যালিস্টিক সোসাইটি
বর্তমানেও অনেক জায়গায় দেখা যায়, যেমন আমি যদি বলি রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এরপরে কিউবা, এই সকল রাষ্ট্রে কিন্তু আলটিমেটলি এই সমাজতান্ত্রিক যুগ বা এই সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত। এটা হচ্ছে মূলত কার্ল মার্ক্সের সমাজ বিবর্তনের যেই ধারা। এরপরে সর্বশেষ দেখো ভিলফ্রিডো প্যারেটো, এইটাই হচ্ছে তোমাদের মূলত এই অংশের শেষ আলোচনা। দেখো ভিলফ্রিডো প্যারেটোর একটা সমাজ বিবর্তনের ধারা। ভিলফ্রিডো প্যারেটো উনি মূলত হচ্ছে একজন ইতালিয়ান সমাজবিজ্ঞানী বা ইতালিয়ান দার্শনিক। ওনার একটা থিওরি হচ্ছে সার্কুলেশন অফ এলিট। সার্কুলেশন অফ এলিট অর্থাৎ এই এলিট বলতে উনি মূলত ধনী এবং বলা হয় যে রাজনীতি সম্পূর্ণ ধনী ব্যক্তিকে উনি বলেছেন এলিট, অর্থাৎ যারা রাজনৈতিক ক্ষমতা সম্পূর্ণ ধনী এদেরকে উনি বলেছেন এলিট। তো এই সার্কুলেশন অফ এলিটে উনি বলেছেন যে সমাজ বিবর্তিত বা পরিবর্তিত হচ্ছে, একটা হচ্ছে গভর্নিং এলিট আর আরেকটা হচ্ছে নন গভর্নিং এলিট। অর্থাৎ দেখো এটা হচ্ছে মূলত প্যারেটো যে সার্কুলেশন অফ এলিট, এলিটের থিওরি। অর্থাৎ উনি বলছে সমাজ ব্যবস্থায় প্রথমে হচ্ছে গভর্নিং এলিট ক্ষমতায় থাকে এবং গভর্নিং এলিট যখন ক্ষমতায় থাকে তখন নন গভর্নিং এলিট যারা বিরোধী দলে থাকে তারা জনগণের সমর্থন অর্জনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি, বিভিন্ন ধরনের কাজ করে এবং একটা সময় এই গভর্নিং এলিটের ব্যক্তিদের রাজনীতি কর্মকাণ্ডের জন্য এরা জনগণের সমর্থন হারায় এবং একই সাথে যখন নন গভর্নিং এলিট থাকে তখন তারা আবার জনগণের স্বার্থ অর্জন করে বা জনগণের অর্জন করে, সক্ষমতা অর্জন করার মাধ্যমে তারা আবার কি করে, তারা আবার যখন ক্ষমতায় আসে তখন এই ক্ষমতাতে যারা আছে তারা আবার নন গভর্নিং এ চলে আসে। অর্থাৎ উনি বলেছেন সাইকেলের চাকার মতো, যেটা এটাকে বলা হচ্ছে সার্কুলেশন অফ এলিট, অর্থাৎ চক্রাকারে এই এলিটটা পরিবর্তিত হচ্ছে। একটা হচ্ছে গভর্নিং এলিট অর্থাৎ যারা শাসক এবং যারা শাসকে থাকে তখন এক দল থাকে বিরোধী দলে এবং বিরোধী দল তখন কি করে বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে জনগণের সমর্থন অর্জন করে এবং জনগণের সমর্থন অর্জন করার ফলে পরবর্তীতে আবার তখন তারা ক্ষমতায় আসলে যারা ক্ষমতায় আছে তারা তখন আবার বিরোধী দলে যায়। এইভাবে মূলত চক্রাকারে মূলত সমাজ পরিবর্তন বা সমাজ বিবর্তন হয়। এটা হচ্ছে মূলত ভিলফ্রেডো প্যারেটোর সার্কুলেশন অফ এলিট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিখ্যাত একটি থিওরি। এই হচ্ছে মূলত তোমাদের সমাজ বিবর্তন সম্পর্কিত সমাজ বিজ্ঞানীদের যেই থিওরি বা সমাজ বিজ্ঞানীদের যে মতামত রয়েছে সেগুলাই হচ্ছে তোমাদের আজকের এই অংশের আলোচনার বিষয়বস্তু। তো আশা করি তোমরা ক্লাসটা দেখবা এবং আমি সবসময় বলি যে ক্লাস যখন দেখবা তখন অবশ্যই সাথে বই রাখবা যেন ক্লাসটার সাথে তুমি তোমার বইয়ের অংশটাকে মিলাই নিতে পারো। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকো।